তারেক রহমান দেশে ঢুকতে গ্রেপ্তার হয়, এই নিয়ে সারা দেশ ধ্বংস। দর্শক এখানে দেখতে পাচ্ছেন তারেক রহমান বিমানবন্দরে পৌঁছেছেন এবং পৌঁছেই কিন্তু এই গ্রেপ্তার হন। এদিকে তারেক রহমান দেশে ফেরার আগেই রণক্ষেত্র উত্তাল, আওয়ামী লীগের বাধা। সকালেই ককটেল নিক্ষেপ, একজন নিহত, আহত হয়েছে অগণিত। হঠাৎ করেই উত্তপ্ত ঢাকার রাজপথ। ভর দুপুরে রণক্ষেত্রে পরিণত হয়। দর্শক ইতোমধ্যেই সিলেটে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমানটি। সেখানকার খবরাখবর জানার চেষ্টা করবো সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে। রিপন, জানাবেন সেখানকার অবস্থা, নেতাকর্মীদের ঢলকে দেখতে পাচ্ছেন কিনা, এবং আমরা যতটুকু জানলাম এই খুবই মর্মান্তিক এবং ভয়াবহ একটা খবর। আগামী 2 থেকে 3 দিন যাবত সারা বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। বিশেষ করে জনাব তারেক রহমান যখন আগামীকালকে বাংলাদেশে পা দিতে যাচ্ছেন, ঠিক এর আগ মুহূর্তে এমন ঘটনাগুলো নানান ধরনের বিশেষ ধরনের কিন্তু আসলে বার্তা দিচ্ছে। দর্শক, মাত্র কিছুক্ষণ আগে রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যে কেন্দ্রীয় কমান্ডিং ভবন আছে, সেই ভবনের সামনেই শক্তিশালী একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে উপস্থিত আছি এয়ারপোর্ট রোডে। যত দূর যাচ্ছি তত দূর মানুষের শুধু দুই পাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকা এবং মানুষের যে স্রোত, সেই স্রোত কিন্তু আমরা দেখেছি। আমরা আসলে বেশ অনেকটা দূর হেঁটে দেখেছি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন আজকে রাত্রে কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসতে যাচ্ছে। তাহলে কি তারেক রহমান বাংলাদেশে আসতে পারবে? এদিকে আওয়ামী লীগের নেতাকর্মী এটা কি করতে যাচ্ছে, যেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন। তাহলেই মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলেই কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। ইতোমধ্যেই সিলেটে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমানটি। সেখানকার খবরাখবর জানার চেষ্টা করবো সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে। রিপন, জানাবেন সেখানকার অবস্থা, নেতাকর্মীদের ঢলকে দেখতে পাচ্ছেন কিনা, এবং আমরা যতটুকু জানলাম এই মুহূর্তে তারেক রহমানের বহনকারী বিমানটি মাত্রই অবতরণ করলো। আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? ইশরাত, একটু আগেই, ঠিক 1 মিনিট আগেই তারেক রহমানের যে বিমানটি রয়েছে VZ202, এটি এই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নেমেছে ঠিক 1 মিনিট আগে, যেটি 9:56-57 মিনিটের দিকে। আমরা যেহেতু বিমানবন্দরের পুরো চারদিকেই সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সব নিরাপত্তা বলয় গড়ে তোলার কারণে নেতাকর্মীরা কিন্তু সেরকম এই বিমানবন্দরের আশেপাশে ঘেঁষতেই পারেনি। সেটা আগেই ঘোষণা দেওয়া ছিল, সে কারণে নেতাকর্মীদের সেরকম উপস্থিতি এখানে নেই। তবে দূরের দিকে রাস্তায় কিছু নেতাকর্মী রয়েছেন, একটু আগেই নেমেছেন। আপনি জানেন যে 6330 দিন পর তারেক রহমান বাংলাদেশের মাটিতে তাকে বহনকারী বিমানটি একটু আগেই নেমেছে, এবং এই বিমানে প্রায় 197 জন যাত্রী রয়েছে, যারা এর মধ্যে বেশিরভাগ কিন্তু সিলেটে তারা নেমে যাবেন, এবং সিলেট থেকে প্রায় 70-71 জনের মতো যাত্রী এই বিমানে উঠবেন। এবং সেক্ষেত্রে এই যে ল্যান্ডিং যে টাইমটি রয়েছে, প্রায় টেকনিক্যালি যেটা বলা হয় প্রায় 1 ঘন্টার সময় পর্যন্ত এখানে থাকবে। সেই অনুযায়ী 10:50-56 মিনিটের মধ্যে বিমানটি আবার ঢাকার উদ্দেশ্যে এখান থেকে রওনা হবেন। এবং পুরো বিমানবন্দর জুড়ে কিন্তু এই মুহূর্তে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা, এবং সব মিলিয়ে বলা চলে যে এইখানে যারা এই বিমানে যাচ্ছেন তাদেরকেও নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আপনি জানেন যে তারেক রহমান বাংলাদেশে এই বিমানে ফিরবেন, এটা জানার পরেই কিন্তু বিমান তাদের যে টিকিটিং সিস্টেমটি রয়েছে সেটা কিন্তু বন্ধ রেখেছিল, এবং এর আগে যারা টিকিট কেটেছিলেন তারাই শুধুমাত্র সিলেট থেকে ঢাকায় যেতে পারবেন, এরপরে আর কাউকে তারা টিকিট দেননি। এবং যারা এই বিমানে যাচ্ছেন তাদেরকেও নানাভাবে নিরাপত্তার যে বিষয়গুলো থাকে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এবং সর্বোচ্চ নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে কিন্তু এই যাত্রীরা বিমানে উঠবেন এবং ঢাকায় পৌঁছাবেন। এবং এই সময়টুকুর মধ্যে তারেক রহমান বিমানেই অবস্থান করবেন। আমাদেরকে যেটা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমানের কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন, যে এই সময়টি তিনি বিমান থেকে নামবেন না এবং বিমানে অবস্থান করবেন, এবং যাত্রী নামা এবং ঢাকার উদ্দেশ্যে যে সকল যাত্রী যাবে তাদের উঠতে যে সময়টুকু লাগবে ঠিক সেই সময়টুকুই মূলত এখানে থাকবেন। নর্মালি অন্যান্য দিনের মতো এখানে প্রায় 1 ঘন্টার মতো বিমানটি থাকে, সে তুলনায় আজও ঠিক সেই সময়ই থাকবে। যদিও যেহেতু প্যাসেঞ্জার উঠার সময়টা যদি একটু আগে হয়ে যায়, মানে কম সংখ্যক প্যাসেঞ্জার যেহেতু যাচ্ছে এই বিমানে, সে কারণে হয়তো কিছু সময় 10 মিনিট আগে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে। আপনি জানেন যে এই যে 5 আগস্টের যে ছাত্র জনতার বিপ্লবের পর বাংলাদেশের মানুষ যে ধরনের রাজনীতির স্বপ্ন দেখছে, তারেক রহমানের এই ফেরার পর সেই স্বপ্ন পূরণ হবে, সেই প্রত্যাশা রয়েছে, এবং সেই যে ধরনের রাজনীতি তারা দেখতে চায়, সেই রাজনীতি বাংলাদেশে
প্রতিষ্ঠিত হবে এরকম প্রত্যাশা কিন্তু জনমানুষের রয়েছে। এখন শুধু দেখার পালা। আপনি জানেন যে ইতিমধ্যেই সিলেট থেকে যে সকল নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন, গত 3 দিন ধরে ঢাকায় যাচ্ছেন, এবং সিলেটের বিএনপির নেতারা যেটা বলেছেন, তাদের প্রায় 50,000, সিলেট বিভাগের প্রায় 50,000 নেতাকর্মী ইতিমধ্যে ঢাকায় 300 ফিটে পৌঁছেছেন, যেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। সে কারণে বেশিরভাগ নেতাকর্মীরা এখন ঢাকায় রয়েছেন, এবং এই যে বিমানবন্দরে তারা এখানেও আসতে চেয়েছিলেন যারা ঢাকায় যেতে পারেননি, কিন্তু নিরাপত্তার আর অজুহাতে কিন্তু কাউকে এখানে ঘেঁষতে দেওয়া হয়নি। এবং সকাল থেকে আমরা দেখছিলাম সকাল 8টা পর্যন্ত গণমাধ্যম কর্মীদের বিমানবন্দরের যে প্রিমিসেস রয়েছে, সামনের যে অংশ রয়েছে, সেখানে দাঁড়াতে দেওয়া হচ্ছিল, এবং তারপরেই 9টার পরে কিন্তু সব গণমাধ্যম কর্মীদেরও সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি বিমানবন্দরের যে মূল ফটকটি রয়েছে সেখানেও কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি, এবং গণমাধ্যমকে বলা হয়েছে সেখান থেকে চলে যেতে, এবং কাউকে ক্যামেরা অন করতে দেওয়া হয়নি। আমরা এই মুহূর্তে বিমানবন্দরের ঠিক পিছনে যে জায়গাটিতে নিরাপত্তা যে বেষ্টনী, সেটা তেমনটা নেই। একটি বাড়ির ছাদে উঠে আমরা সেই বিমানের অবতরণের যে দৃশ্যটি সেটি আমরা দেখলাম, এবং সব মিলিয়ে বলা চলে যে এই মুহূর্তে বিমানবন্দরের চারদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ইরশাদ, এবং বিমানের যাত্রীরা নামবেন। এখানে প্রায় 170 জনের মতো যাত্রী কিন্তু এখান থেকে এখানে সিলেটে নেমে যেতে পারেন, এবং তার মধ্যে যারা এসছেন তারা বেশিরভাগই সিলেটের মানুষ, যারা লন্ডনের হিথ্রো থেকে সরাসরি সিলেট এই বিমানবন্দরে নামছেন, এবং এদেরকে নানাভাবে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। কারণ যেহেতু ভিভিআইপি তারেক রহমান এই বিমানে আসছেন, এবং তার নিরাপত্তার জন্যই মূলত যাত্রীদেরও নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। ইতিমধ্যে কয়েকজন যাত্রীর সাথে গতকালই আমাদের কথা হয়েছিল যে তাদেরকে নানাভাবে বাংলাদেশ হাইকমিশন থেকেও নানাভাবে যোগাযোগ করা হয়েছে। সেই বিষয়গুলো তারা যেটা বলছিলেন, এবং নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়েই তারেক রহমান বাংলাদেশের মাটিতে তারেক রহমানের বহনকারী যে বিমান সেটি ইতিমধ্যেই অবতরণ করেছে। এই মুহূর্তে আসলে এখান থেকে দেখার উপায় নেই বিমানটি, কারণ আমরা বেশ কিছু দূরে রয়েছি। রানওয়ের একদম যে মাথা দিয়ে বিমানটি নামছে ঠিক সেই মাথায় আমরা রয়েছি। এছাড়া আরেকটা বিষয় বলে রাখি যে এই প্রত্যাশা বিশেষ করে 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে গিয়েছিলেন, এবং তারপর থেকে যেটা আগেই বলছিলাম যে প্রায় 17 বছর, আর কিন্তু 17 বছর পর তিনি বাংলাদেশে ফিরলেন। মানুষের প্রত্যাশা রয়েছে, বিশেষ করে নেতাকর্মীদের ব্যাপক প্রত্যাশা রয়েছে, এবং ব্যাপকভাবে তারা আজকের এই দিনটি উদযাপন করতে চান। নিপু যেমনটা জানাচ্ছিলেন, তারেক রহমানের সর্বশেষ যে পোস্টটি, সেই পোস্টটির সূত্র ধরেই বলতে চাই, দীর্ঘ 6314 দিন পরে তিনি দেশের মাটিতে পা রাখলেন। অভূতপূর্ব এই স্বাগতম অপেক্ষা করছে সারা দেশ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। খুবই মর্মান্তিক এবং ভয়াবহ একটা খবর। আগামী 2 থেকে 3 দিন যাবত সারা বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। বিশেষ করে জনাব তারেক রহমান যখন আগামীকালকে বাংলাদেশে পা দিতে যাচ্ছেন, ঠিক এর আগ মুহূর্তে এমন ঘটনাগুলো নানান ধরনের বিশেষ ধরনের কিন্তু আসলে বার্তা দিচ্ছে। দর্শক, মাত্র কিছুক্ষণ আগে রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যে কেন্দ্রীয় কমান্ডিং ভবন আছে, সেই ভবনের সামনেই শক্তিশালী একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় একজন নিহত হয়েছেন, আর নিহত যুবক একজন সাধারণ পথচারী, যার নাম হচ্ছে সিয়াম, বয়স মাত্র 21 বছর। তিনি মগবাজারের জাহিদ কার ডেকোরেশন নামক একটা প্রতিষ্ঠানের কর্মী হিসাবে নিযুক্ত ছিলেন। রাত 7:10 দিকে মগবাজার ফ্লাইওভারের উপর থেকে নিচের সড়কে একজন দুর্বৃত্তকারী এই হাত বোমা বা হাত থেকে ককটেলটি নিক্ষেপ করে, আর এতে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। পুলিশ বলছে যে ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করেছে। ধারণা করা হচ্ছে ককটেলটি নিক্ষেপ করার পর যেই ভাইটা মারা গেছেন জাহিদ, তার মাথায় সরাসরি আসলে আঘাত করেছে, এতে তিনি ঘটনাস্থলেই মারা গিয়েছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ আরো বলছে, দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য সিয়াম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দেখেন কতটা প্যাথেটিক। দোকান থেকে নাস্তা নিয়ে যাচ্ছিলেন, একটু পরে নাস্তা খাবেন, কিন্তু রিজিক আসলে তার শেষ হয়ে গিয়েছিল। আজরাইল হাজির হয়েছিল ওই ককটেলের মধ্যেই। ডিবির যিনি কর্মকর্তা আছেন মাসুদ, তিনি বলছেন, আমি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থল দেখেছি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলে থাকা চায়ের দোকানি যিনি আছেন তিনি বলছেন, আমার কাছে এসে চা চেয়েছিল সিয়াম, আমি কাপ ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় হঠাৎ করেই বিকট শব্দ। এরপর দেখলাম সিয়াম মাটিতে পড়ে গেছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে, মাথার ঘিলু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। সরজমিনে দেখা যায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড এবং মগবাজার জাতীয় চার্চ পরিষদের সামনের সড়কে ফারুক টি স্টল নামক একটি চায়ের দোকানের পাশেই ককটেলটিকে নিক্ষেপ করা হয়। কে ভাই তুমি? কেন এই কাজ করলা? কার কথাই এই কাজ করলা? আর এতে তুমি কি অর্জন করলা? এই যে ছেলেটা মারা গেল, তার বাপ মায়ের যে অভিশাপ, যদি ছেলেটা বিবাহিত হয়ে থাকে তার নববিবাহিত স্ত্রীর অভিশাপ তুমি কোথায় নিবা ভাই? আমার কাছে খারাপ লাগে কি জানেন, বাংলাদেশ নিয়ে আমরা যখন পৃথিবীর অন্যান্য দেশগুলোতে বসবাস করি, রাজনীতি সব দেশে আছে, কিন্তু ক্ষমতায় থাকা, ক্ষমতায় না থাকা, ক্ষমতায় থাকতে ক্ষমতা থেকে হারিয়ে গেলে এই রাষ্ট্রটাকে নিয়ে যে একটা খেলা চলে, আর এই খেলার শিকার সব সময়
গরিব মানুষরা হয়। আবার এই ঘটনাগুলো কিন্তু গরিবরাই ঘটায়। এই যে ধরেন ককটেলটা যে মারছে সে কিন্তু বড় লোকের ছেলে না। আপনি ধনাঢ্য পরিবারের কাউকে 5 লাখ 50 লাখ টাকা দিয়েও এই ঘটনা ঘটাইতে পারবেন না। আমরা যারা আছি মধ্যবিত্ত দরিদ্র গরিব 500 1000 5000 10000 দিলেই আমরা এরকম ঘটনা ঘটাই দিতেছি, নিজেরাই নিজেদের জীবন নিয়ে খেলাধুলা করতেছি। আর এতে রাজনীতির কি অর্জন হয়? জনাব তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, নিরাপত্তা দিচ্ছে। কিন্তু আসলে কি সব দিকে এভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব? সারা ঢাকা শহর কি সিসিটিভির ক্যামেরা আওতায় আছে? ঘটনাস্থল হচ্ছে 300 ফিট, কিন্তু এখন আশেপাশে এই ধরনের ঘটনাও তো রাষ্ট্রকে অস্থিতিশীল করে। তবে আমরা মনে করি গুরুত্বপূর্ণ কিছু স্থানে সিসিটিভি নজরদারি আরেকটু বাড়ানো দরকার, যেন বিষয়গুলোকে আইডেন্টিফাই করা যায়। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার শাস্তি দাবি করছি। ভালো থাকুন। এই মুহূর্তে উপস্থিত আছি এয়ারপোর্ট রোডে। যত দূর যাচ্ছি তত দূর মানুষের শুধু দুই পাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকা এবং মানুষের যে স্রোত, সেই স্রোত কিন্তু আমরা দেখেছি। আমরা আসলে বেশ অনেকটা দূর হেঁটে এসেছি। চারিদিকে কিন্তু মানুষের আসলে আনন্দের যে জোয়ার সেটা চোখে পড়ছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মানুষের যে আনন্দ উচ্ছ্বাস সেটা কিন্তু চোখে পড়ার মতো, এবং অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছেন আসলে এই রাস্তাটা দিয়েই আসলে তিনি বেরোবেন এয়ারপোর্ট থেকে, এবং তারপরে কিন্তু আসলে 300 ফিটের দিকে রওনা করবেন। এর জন্য আসলে তাকে এক নজর দেখার জন্য মানুষের এই অপেক্ষা। সেই ভোর থেকে অনেকটা আলো ফোটার আগে থেকে কিন্তু মানুষের উপস্থিতি এই রাস্তাগুলোতে। আর মানুষজন তারেক রহমানের নামে নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং দলীয় স্লোগান তাদের মুখে শোভা পাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন উচ্ছ্বাস, মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সেটা কিন্তু বাঁধ ভাঙা। আর কিছুক্ষণের মধ্যে আসলে তারেক রহমান অবতরণ করবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর জন্য আসলে মানুষের মধ্যে যে খুশির জোয়ার সেটা কিন্তু আসলে আরো বাড়ছে। যত আসলে সময় কাছে আসছে তত কিন্তু আসলে তাদের মধ্যে যে উন্মাদনা সেটা কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। এবং তারেক রহমান যখন সিলেট ওসমানী বিমানবন্দরে যখন অবতরণ করেছেন সেই খবর পাওয়ার পর থেকে কিন্তু আসলে তারা আরো তাদের যে আনুষ্ঠানিকতা, তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছেন। এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারাও কিন্তু একদম সতর্ক অবস্থানে রয়েছেন এবং তাদের তৎপরতা আরো বাড়িয়ে দিয়েছেন। এবং মানুষ যারা আসছেন সমাবেশ স্থলের দিকে যারা যাচ্ছেন, যারা রাস্তার দুই ধারে দাঁড়িয়েছেন, তাকে স্বাগত জানানোর জন্য সবাইকেই সুশৃঙ্খলভাবে আসলে দাঁড়িয়ে তাকে স্বাগত জানানোর জন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই শৃঙ্খলাটা আনার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। এবং আমরা দেখছি যে শুধুমাত্র ঢাকার আশেপাশে নয়, ঢাকার বাইরে থেকেও বিশেষ করে এই যে এলাকাগুলোর মানুষ এখান দিয়ে আসছে, বিশেষ করে চট্টগ্রাম থেকে শুরু করে ওইদিকে রংপুর এবং উত্তরবঙ্গের যতগুলো জেলা আছে ততগুলো জেলার মানুষ কিন্তু বেশিরভাগ আসলে আমরা দেখেছি ট্রেনে করে এসে বিমানবন্দরের যে স্টেশন সেই রেল স্টেশনে আসলে তারা নামছেন, এবং নামার পরপরই তাদের মধ্যে যে আসলে উন্মাদনা সেটা দেখতে পাচ্ছি আমরা। তারা বলছেন আসলে সারা রাত তারা জার্নি করে এই ভ্রমণ করে এসেছেন, আসার পরে তারা আসলে যদি একটা বারের জন্য তাদের নেতাকে দেখতে পান এবং তার মুখ থেকে কোনো বক্তব্য শোনেন তাহলে কিন্তু তারা আসলে ধন্য হবেন, এবং তাদের যে এই যাত্রা সেই যাত্রাটা আসলে সার্থক হবে, এমনটাই তারা বলছেন। যত দূর চোখ যায় তত দূর মানুষ, দেখুন যত দূর চোখ যায় তত দূর মানুষ, এবং রাস্তার পেছনে যে অলিগলি সেই দিকেও কিন্তু মানুষ রয়েছে আমরা দেখেছি। এবং রাস্তায় আসলে খুব কম সংখ্যক মানুষই আসলে একটা লাইন করে দাঁড়াতে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আসলে নিরাপত্তার স্বার্থেই এমনটা করা হয়েছে। এবং আমরা যতটুকু দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মানুষের যে স্বতঃস্ফূর্ত আসলে সহযোগিতা, সেই সহযোগিতা আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সহযোগিতার কারণেই কিন্তু এখনো পর্যন্ত। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।